এখন যদি চোরের সংখ্যা যদি দেশে প্রচুর বেড়ে যায়, এখন যদি অরবিন্দ কেজরিওয়ালের মতন লোকেরা, হেমন্ত সোরেনের মতন লোকেরা যদি এখন এরাই যদি শুধুমাত্র দেশ হয়, তাহলে হতে পারে দেশ জেল হয়ে যাবে। আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো, তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি। তো বাসুক না, কে বাসন মাজতে বারণ করেছে? কে? মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে বাসন মাজুক না। তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। কোথায় কোন ফেরেববাজ, কোন চিটিংবাজ, কে কি কথা বললো তাতে কিছু এসে যায় না। কোথাটা ক্যাম্পেইন কলিং মিডিয়ায় তোমাকে স্বাগত। যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করব, শুনে অবাক লাগলেও লোকসভা ভোটে বাংলায় 1 নম্বর দল হতে পারে বিজেপি, বললেন প্রশান্ত কিশোর। কি বলবেন? অবাক হবার কি আছে? তো স্পষ্টভাবে বাংলার মানুষের মনের ইচ্ছা এটা, এবং বাংলার মানুষের ইচ্ছাটা আগামী দিন ভোটের বাক্সে প্রতিফলিত হয়। স্বাভাবিক কারণে এই প্রতিফলনটা, যেটা আমি যে কথাটা বলছি, সেটা দীর্ঘদিন একটা রাজনৈতিক লড়াই, সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে হয়ে উঠেছে। এমন না যে হাওয়ায় হাওয়ায় উঠে এসেছে। যেখানে বাংলায় কোনো বিরোধী দলের সেই ভূমিকা দেখা যাচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তো সেই ভূমিকাটা দেখাতে পেরেছে। তৃণমূলের বিরুদ্ধে তারা সরব থেকেছেন, আন্দোলন করেছেন। এই যে সন্দেশখালী নিয়ে বাকি বিরোধী দলগুলো ফটো সেশন করতে গেছে, শুভেন্দু অধিকারী লাগাতার ঢুকতে পারেননি, কোর্টে মামলা করেছেন, অর্ডার নিয়ে গেছেন, পড়ে থেকেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আরে শুধু এক্সাম্পল দিলাম, এরকম হাজারো জায়গা আছে যেখানে লড়াইটাকে বিজেপি এস্টাবলিশ করতে পেরেছে। খুব স্বাভাবিক কারণে বিজেপি নাম্বার 1 দল হবে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নির্মূল হবে এই আগামী লোকসভা নির্বাচন। এটা সময়ের অপেক্ষা শুধুমাত্র। বউ সুন্দরী হলে তবেই মিলবে সরকারি প্রকল্পের টাকা, শতাব্দীকে সামনে পেয়ে চাঞ্চল্যকর অভিযোগে সরগরম মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের লাউজোড়া গ্রাম। কি বলতে মানে কতটা আমরা মাঝে মাঝে মনে হয় এটা যে মধ্যযুগীয় বর্বরতা আমরা যেরকম শুনেছি, সেই বিষয়টাই চোখের সামনে দেখতে পাচ্ছি। সন্দেশখালীর মামলাতে একটা এফিডেভিট জমা পড়লো হাইকোর্টে, সেখানে একজন মহিলার দাবি 14 দিন না 15 দিন ধরে আটকে রেখে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে। বলছে আমরা কোথায় আছি? মানে সরকারি প্রকল্পর সুযোগ সুবিধা নিতে গেলে যদি দিনের পর দিন ধর্ষিত হতে হয় মা বোনেদের, যদি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে গেলে রাত্রির 12টার পরে পিঠে বানিয়ে খাওয়াতে হয়, এর থেকে বোধহয় লজ্জার কিছু এসে যায় না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের কথা বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন, সেখানে বাড়ির মা বোনেদের মানে প্র্যাকটিক্যালি মা লক্ষ্মীর ইজ্জত নিয়ে টানাটানি করা, এর জবাব মানুষ দেবে ভোট বাক্সে সবটাই। এরা মানুষের পর্যায়ে পড়ে না। যাই হোক না কেন, যেভাবে চলছে বিগত দিনগুলো ধরে চলেছে বা এখনো যা চলছে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। ভূপতিনগরে এনআইএ এর বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? ফালতু যত রাজ্যের যেখানে সেন্ট্রাল এজেন্সিগুলো কাজ করতে যাচ্ছে সব জায়গাতেই বাধা দিচ্ছে। মার চালু করলে এদের তো 5 মিনিট লাগবে এদের সব ঘরে ঢুকিয়ে দিতে, কিন্তু সবকিছু তো আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতন নয়। সবাই আইনের পরিধির মধ্যে থেকে কাজ করতে চায়। আবার এরা বোকা বোকা কাজ করেছে, একটা এফআইআর করিয়েছে ওদের এগেনস্টে, যার কোনো মাথা মুন্ডু নেই। এখন সরকারি কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করতে আসবে। এখানে চোরদের যদি এখন ধরতে যায়, যারা অফেন্ডার্স, যারা এই বিষয়টা, এই যে ব্লাস্ট কেসটায় যারা অ্যাকিউজ, তাদের যদি এখন ধরতে যায়, সরকার যদি তাদেরকে প্রোটেক্ট করতে যায়, তো কি হবে? এখানে তো এজেন্সিগুলো, এই তো সব জায়গার তো আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের বিষয় নয় এটা, যে এখানে সমস্ত দুর্বৃত্ত, চোর, ছিনতাইবাজ, খুনি, ধর্ষকদের তারা প্রোটেক্ট করবে। সেন্ট্রাল এজেন্সি তো সেইভাবে কাজ করে না। মোদিজির সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার, তার যদি সেন্ট্রাল এজেন্সি হয়, নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত হওয়া উচিত সেভাবেই হবে। করতে গেলে এই সরকারের গোঁসা হবে, অসুবিধা হবে, তাতে কি এসে যায়? গতি প্রকৃতি তদন্তে যেভাবে আছে সেভাবেই চলবে। আমি শুধু ভাবি যে মানে যদি মার চালু করে সেন্ট্রাল এজেন্সিগুলো, এরা তো পালিয়ে পথ পাবে না, তাই না? এটা যারা করছে, এগুলো যে উস্কানিতে করছে, এরা মানে দলের যে নেতাদের উস্কানিতে করছে, করে ফেলছে, পরবর্তীকালে রিয়েলাইজ করবে যে কি ভুলটা করছে তারা। বিজেপি নেতা কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন, এমনই অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। কি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই রাজ্যে আমরা দেখেছি যে যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য বা গ্রেপ্তারির জন্য যখন সিবিআই যখন যেটাই হোক না কেন, যে কারণের জন্যই যাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়েছেন।
এখন এই প্রশাসনিক ব্যক্তিদের সাথে, পুলিশের বলুন বা অন্যান্য প্রশাসনিক স্তরের লোকজনদের সাথে বলুন, তৃণমূলের যোগসাজশ থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে এজেন্সিগুলোর কোনো দূর দূরান্তেও কোনো যোগসাজশ নেই। এগুলো ফালতু কথা বলে বাজার গরম করতে চাইছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তো বরাবর মিথ্যা কথা বলার একটা অভ্যাস। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বারংবার বলি যে প্যাথোলজিক্যাল লায়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলকে ভোট দিলেই আবাসের টাকা। আচ্ছা, এই কথাগুলো বলার কোনো মানে আছে? এই টাকাগুলো কি চোর মমতা পারিবারিক পৈতৃক সম্পত্তি, না চোর ভাইপোর পৈতৃক সম্পত্তি? এগুলো, এই কথাগুলো বলার তো কোনো মানে নেই। এগুলো তো চোর ভাইপো বা চোর মমতার বাপচোদ্দ পুরুষের সম্পত্তি নয় যে তারা মানুষকে এগুলো বলবে। যেমন আমি বিভিন্ন জায়গায় শুনছিলাম তাদের চোর মমতা চোর ভাইপো বিভিন্ন জায়গায় বলছেন যে যদি কেউ সিএ এর অনলাইনে ফর্ম ফিল আপ করে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, তার কন্যাশ্রী সে টাকা পাবে না। বলছে এটা কি তাদের বাপচোদ্দ পুরুষের টাকা নাকি? এগুলো বাংলার মানুষ সব জবাব হিসাবে একদম ইঞ্চিতে ইঞ্চিতে দেবে। আর বাংলার মানুষ এই লক্ষ্মীর ভান্ডারও দেখতে পাচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসলে দেখতে পারবে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার কত টাকা মানুষ এই রাজ্যে পায়, যেটা মধ্যপ্রদেশে লাডলি বেহানা যোজনায় পাচ্ছে। হিরণ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার দপ্তরে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছিলাম। কি বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। দেখুন, এই সমস্ত বাজে কথা তো তাদের মুখে শোনা যায়, মানে খুব একটা মানুষের এখন সেই অভিপ্রায়টাও হয় না। কারণ এই তৃণমূল কংগ্রেস দল গোটা রাজ্যটা জুড়ে আপনারা যদি দেখেন যে ভদ্রলোক যদি একটা জায়গায় আপনি কি জিজ্ঞেস করেন কোন ভদ্রলোকটা তৃণমূল কংগ্রেস করে, মানুষ ভেবে উত্তর দিতে পারবে না। এমন কোন অনুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বৈজ্ঞানিকরা বার করতে পারে যে অনুবীক্ষণ যন্ত্রে তৃণমূল কংগ্রেসের ভদ্রলোক বোঝা যাবে। তো এখন এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মনে একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে। কোনো লাভ হবে না। মানুষ মোদিজিকে দেখে ভোট দেবেন, মানুষ পদ্মফুল চিহ্নটাকে দেখে ভোট দেবেন। এখানে অন্য কোনো কিচ্ছু ফ্যাক্টর হবে না। কোথায় কোন ফেরেববাজ, কোন চিটিংবাজ, কে কি কথা বললো তাতে কিছু এসে যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন। 12 जून निर्वाचन हो गए, चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। এখন যদি চোরের সংখ্যা যদি দেশে প্রচুর বেড়ে যায়, এখন যদি অরবিন্দ কেজরিওয়ালের মতন লোকেরা, হেমন্ত সোরেনের মতন লোকেরা যদি এখন এরাই যদি শুধুমাত্র দেশ হয়, তাহলে হতে পারে দেশ জেল হয়ে যাবে। কোন নরেন্দ্র মোদী তো বলেছেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, যে চুরি করবে তাকে জেলে যেতে হবে। এটা তো বিগত দিনের অন্য সরকারের মতন নয়। কংগ্রেস বিগত দিন যেটা করতো, এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিভিন্ন বিরোধী দলের লোকজনকে বাইরে রাখতো। এই যে লালু প্রসাদ যাদব দীর্ঘদিন ধরে কংগ্রেসের জামানার সময় দীর্ঘদিন বাইরে থেকেছেন, মন্ত্রী থেকেছেন। দেখুন ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, জেলে গেছে, জেলে দীর্ঘদিন ধরে থেকেছে, এখন বাইরে বেরিয়েছে, আবার কদিন পর চলে যাবে ভেতরে। এদের যা সারা জীবন যা দুর্নীতি করেছে, হেমন্ত সোরেন চিরকাল কংগ্রেসকে সমর্থন দিয়ে এসেছেন এবং বাইরে থেকেছেন। যেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে ওরা অ্যারেস্ট হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এত চুরি করেছে, অ্যারেস্ট হয়েছে। এই রাজ্যেও হবে, এই রাজ্যের মানুষেরও আশায় বুক বাজছে মানুষ, এবং সেটাও খুব শিগগিরই সেই স্বপ্ন সফল হবে মানুষের। তো খুব স্বাভাবিক কারণে যারা চুরি করবে তারা জেলে যাবে। আর ওই ইন্ডিয়া জোট নামক একটা যে বিষয়ের তো সমস্ত চোর ডাকাতদের সব জোট হয়েছে। যত রাজ্যের দুনিয়ার চোর ছ্যাচোর জোচ্চোর বদমাস সব এক জায়গায় হয়েছে। কোনো নীতি নৈতিকতার বালাই নেই। সবাই শুধুমাত্র নিজেদের চুরিগুলোকে ঢাকবে, আর হচ্ছে গিয়ে মোদিজিকে তাড়ানোর জন্য তারা সমস্ত জোটবদ্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেছেন যে ভোটের পর আমাদের সরকার থাকবে। তিনি বলেছেন জুন মাসের পর সবাইকে জেলে পাঠাবে। আমিও তো বলতে পারি এখানে তো আমাদের সরকার থাকবে, বলতে পারি সবাইকে জেলে পাঠাবো, কিন্তু সেসব বলি না। তিনি বলেন যতদিন মানুষের আশীর্বাদ থাকবে ততদিন থাকবো। আমাকে মারা সহজ নয়, আমাকে বললে বাসন মেজে দেবো, কারণ আমি বাসন মাজতে ভালোবাসি। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না।
বন্দুক, আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার দুটো হাত ভাঙা, দুটো হাতে অপারেশন হয়েছে, আমার দুটো চোখে অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো চোট আছে। নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন, ঈশ্বর, আল্লাহ, যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, জোয়ার থাকবে ততদিন আপনাদের মাঝে থাকব। আর আমার মুখ বন্ধ করা সহজ নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি। তো বাসুক না, কে বাসন মাজতে বারণ করেছে? কে? মুখ্যমন্ত্রীর তো ছেড়ে দিয়ে বাসন মাজুক না, কেউ তো বারণ করেনি বাসন মাজতে। তো এইখানে এইসব কথাগুলো অবান্তর কথা বলার কারণ কি? আজকালকার দিনে বাড়িতে পুরুষ নারী নির্বিশেষে সবাই সবার বাড়ির কাজ করে। বাড়ির কাজ করাটা কোনো লজ্জার বিষয় না। বাড়িতে সবাই লোকে বাসন মাজে, এ করে, এগুলো খুব স্বাভাবিক বিষয়। এগুলোকে তো হাইলাইট করার ব্যাপার নেই, যে এমন বিষয় একটা হাইলাইট করার ব্যাপার নয় এইসব বিষয়গুলো আজকালকার দিনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, কার সরকার থাকবে, কি থাকবে, কাকে জেলে পাঠাবে, তৃণমূল কংগ্রেসের থেকে প্রতিহিংসার রাজনীতি কেউ ভালো করতে পারে? অর্জুন সিং এর বিরুদ্ধে কতগুলো মামলা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা। যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তো পুলিশ দিয়ে হেনস্থা করা হবে। আমি তো জ্বলন্ত উদাহরণ, রাত্রিবেলা 3টের সময় বাড়িতে গিয়ে পুলিশ আমাকে তুলে নিয়ে গেছিল। বিভিন্ন লোকজন, অম্বিকেশ মহাপাত্র, নওশাদ সিদ্দিকী, সবাই যারা সরকারের বিরুদ্ধে কোনো না কোনো সময় আওয়াজ তুলেছে, তাদের সকলের বিরুদ্ধেই সরকারের এক ভূমিকা দেখা গেছে। কেউ কেউ পরবর্তীকালে কোনো কোনো সময় সমঝোতা করে তারা ভালো মতন ঠিকঠাক ভাবে আছে, আর যারা সমঝোতা করবে না তাদের হয়রানির শিকার হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আর বিষ্ণুপুর জানি না ডিভোর্স হয়েছে কি, স্ত্রী দাঁড়িয়েছে। আমি যদি ফটোগুলো খুলি তাহলে বুঝতে পারবেন বিজেপি কতটা আদর্শবান দল। আর একজন বিষ্ণুপুর, নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। ব্যক্তিগত বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি না করলেই নয়। দীপক ঘোষের বই যদি পড়াশোনা করা হয়, কেউ যদি লোকজন ভালো করে দীপক ঘোষের বইটা পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী এই নিয়ে, যেটা আমি আগে বলেছিলাম, এই নিয়ে অনেক কথা উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার উত্তরে একটা কথাই বলবো, সাধারণ মানুষজনকে বলবো, দীপক ঘোষের বইগুলো ভালো করে পড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেমন চিনি, সাদা মমতা, কালো মমতা, এই বইগুলো ভালো করে মানুষকে বলবো পড়তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাবার্তাগুলো, আবার আপনারা যেগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লোকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে সেই বইতে অনেক কিছু লেখা আছে, মানুষ পড়ুক, জানুক। বিতর্ক সভায় দর্শকদের রোষানলে কুণাল ঘোষ, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, ঠিক কি হয়েছে? দেখুন, একটি পত্রিকার সেদিনকে একটা বিতর্ক সভা ছিল এবং সেখানে আমি এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলাম। বলতে ওঠার সময়তেই মানুষের এখন খুব স্বাভাবিক কারণে, বাঙালি জাতি তো একটা প্রতিবাদী সত্তা বরাবর বাঙালির মধ্যে আছে। এখন চোর জোচ্চর লম্পট দেখলে তো বাঙালি রিয়াক্ট করবে, এটা খুব স্বাভাবিক। সেই ক্ষেত্রে মানুষের একটা বিষয় আছে যে মানুষ সেই বিষয়টা দেখে প্রতিবাদ করেছে, এবং সেখানে উনি মেজাজ হারিয়ে হঠাৎ করে বলে বসেন যে সবাই এখানে ভাড়া করে আনা হয়েছে, সবাইকে ভাড়া এসেছে সবাই। তো এই কথাটা শুনে পাবলিক অটোমেটিক্যালি রিয়াক্ট করে। সেখানে সরকারের আরেকজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তাকেও দেখা যায় যে তিনি খুব মিসবিহেভ করেন কিছুটা। তো এই সমস্ত বিষয়গুলো খুব অনভিপ্রেত একটা বিষয়। একটা ভদ্র সভ্য জায়গায় একটা কাঙ্ক্ষিত ছিল যে আলোচনাটা একটা ভালো আলোচনা হবে। তো সবটাই ভালো হচ্ছিল, শেষ দিকে গিয়ে বিষয়টা তাল কাটলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাদক খাইয়ে বা লোডশেডিং করে ভোট বাক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে, সতর্ক করছেন। পাগলের পোলাপ ছাড়া কে বলবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটা চিপ ঢোকানো উচিত।